হুম, একটু কল্পনা করা যাক দৃশ্যটা। চারদিক একদম শান্ত। একটা মৃতদেহ পড়ে আছে। হুম, একটা বেওয়ারিশ লাশ। ঠিক। সবকিছু শান্ত। পেশিগুলো শিথিল। কিন্তু ডান হাতটা ডান হাতটা একটা পাথরের মতো শক্ত হয়ে মুঠো করা। এতটাই শক্ত যে উম, মনে হচ্ছে সে তার জীবনের চেয়েও দামি কোনো কিছু ওই মুঠোয় আপ্রাণ চেষ্টা করে আটকে রাখতে চাইছে। একদম তাই। আর আজকের ডিপ ডাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন একটি সোর্স ম্যাটেরিয়াল যা আপাত দৃষ্টিতে প্রথম দর্শনে বদ্ধ মুষ্টি নামের একটি গ্রামীণ ভৌতিক গল্প বলে মনে হতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য তো শুধু একটা গা ছমছমে ভূতের গল্প শোনানো নয়, তাই না? একদমই না। আমাদের মিশন হলো এই গল্পটাকে বিশ্লেষণ করে একটা মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্ট বের করা। হুম, মানে কিভাবে চরম ভয় বা আতঙ্ক মানুষের ভেতরের গভীরতম মানবিকতাকে জাগিয়ে তোলে সেটা দেখা। ঠিক। সবচেয়ে শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করে এই ভয়। তো গল্পের শুরুতেই আমরা প্রধান দুই চরিত্র করিম এবং রতনের সাথে পরিচিত হই। হ্যাঁ, কনকনে শীতের একটা রাত, তারা একটা বেওয়ারিশ লাশ ভ্যানে করে গোরস্থানে নিয়ে যাচ্ছে। লাশটা নাকি ৩ দিন ধরে মর্গে পড়েছিল। হুম, হ্যাঁ, রেল লাইনের পাশে পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শরীরে কোনো কাটা ছেঁড়ার দাগ নেই। শুধু ওই একটা ডান হাত শক্ত করে মুঠো করা। ঠিক, লেখক এখানে খুব চমৎকারভাবে চরিত্রগুলোর একটা মানসিক অবস্থা দাঁড় করিয়েছেন। মানে তাদের মধ্যে কোনো ভয় বা আবেগ নেই, আছে শুধু এক ধরনের নির্লিপ্ততা আর বিরক্তি। আমি আসলে এই জায়গাটাতেই সবচেয়ে বেশি বাস্তব জীবনের সাথে মিল খুঁজে পাই। আমরা সাইকোলজির ভাষায় যাকে কম্প্যাশন ফ্যাটিক বা করুণার ক্লান্তি বলি, এখানে ঠিক সেটাই ঘটছে। ওহ, আচ্ছা, ওই যে আমরা প্রতিদিন খবরে এত এত খারাপ জিনিস দেখি। হ্যাঁ, এত মর্মান্তিক ঘটনা দেখি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু অনেক সময় কিছুই অনুভব করি না। কারণ সব মানুষের সব কষ্ট নিয়ে ভাবতে গেলে তো আমরা মানসিকভাবেই ভেঙে পড়ব। একদম ঠিক। করিম আর রতন ঠিক সেই চরমবিন্দুতে অবস্থান করছিল। তাদের কাছে ভ্যানের পেছনের ওই লাশটা কোনো মানুষ নয়, স্রেফ একটা কাজের বোঝা। হুম, একটা রুটিন কাজ আর কি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। তারা তো লাশ টানাটানি করতে অভ্যস্ত। তাহলে গোরস্থানে যাওয়ার পর হঠাৎ করে তারা এত ভয় পেল কেন? হুম, এটা খুব দারুণ একটা পয়েন্ট। দেখুন, সাইকোলজিতে একটা কথা আছে, মানুষ যখন কোনো একটা রুটিনের মধ্যে থাকে তখন সে নিরাপদ বোধ করে। আচ্ছা। করিম আর রতনের কাছে লাশ দাফন করাটা একটা রুটিন কাজ, কিন্তু ভয়টা তখন কাজ করে যখন সেই পরিচিত রুটিনে কোনো ফাটল ধরে। মানে পরিবেশগত পরিবর্তনের কারণে। ঠিক তাই, লেখক এই ফাটলটা তৈরি করেছেন খুব সূক্ষ্মভাবে। গোরস্থানের পরিবেশটাকে শুধু ভীতিকর করা হয়নি, চরিত্রগুলোকে তাদের আধুনিক স্বাচ্ছন্দ্য এবং যুক্তি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ও, ওই যে জব্বার আলীর ব্যাপারটা? হ্যাঁ, তারা যখন গোরস্থানের ভেতরে ঢোকে, জব্বার আলী নামের একজন লোক হ্যারিকেন হাতে দাঁড়িয়েছিল, কিন্তু উত্তরের বড় শিমুল গাছের নিচে আসতেই হঠাৎ একটা দমকা বাতাস আসে। এক্স্যাক্টলি। বাপরে! আলো নিভে যাওয়ার সাথে সাথে তাদের লজিক্যাল বা যুক্তি নির্ভর চিন্তা করার ক্ষমতাটাও যেন অন্ধকারে তলিয়ে যায়, তাই তো? ঠিক ওই মুহূর্তটাতেই মানুষ তার আদিম প্রবৃত্তির কাছে অসহায় হয়ে পড়ে। চারপাশের কুয়াশা, কুকুরের কান্না, পরিবেশটা একদম গা ছমছমে। এগুলো তাদের অবচেতন মনকে এমনভাবে দুর্বল করে দেয় যে যে কোনো ছোট অস্বাভাবিকতা তখন বিশাল আকার ধারণ করে, আর এরপরই সেই ঘটনাটা ঘটে। ওই যে অন্ধকার গোরস্থানে তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। ঠক 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 ঠক। হ্যাঁ, লাশের সেই শক্ত হয়ে থাকা ডান হাতের মুঠোটা খাটিয়ার বাঁশের সাথে আটকে আছে। আর হাতটা কাঁপছে। কাঁপুনির চোটে বাঁশে লেগে শব্দটা হচ্ছে। আমি পড়েই শিউরে উঠেছিলাম। রতন তো ওই শব্দ শুনে ভয় চিৎকার করেই বসে। তার মনে হচ্ছিল ৩ দিন আগের লাশ জ্যান্ত হয়ে গেছে। কিন্তু এখানেও আমার একটা খটকা আছে। করিম তো তখনও বলছিল যে এটা পেশি টান বা এরকম কিছু হতে পারে। সে যুক্তি খোঁজার চেষ্টা করছিল আপ্রাণ। হ্যাঁ, কিন্তু সবচেয়ে শ্বাসরুদ্ধকর ঘটনাটা ঘটে যখন রতনের হাত ফসকে লাশের ডান হাতটা একটু জোরে মাটির সাথে বাড়ি খায়। আর সাথে সাথেই ওই পাথরের মতো শক্ত বদ্ধ মুষ্টিটা একটু ফাঁকা হয়ে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে লাল সুতোয় বাঁধা একটা মরিচা ধরা পুরনো পিতলের চাবি। হুম, এখন আমার প্রশ্ন হলো, চাবি বেরিয়েছে তো বেরিয়েছে, তারা তো কাজ শেষ করে দ্রুত বাড়ি চলে যেতে পারত। এই চাবিটা তাদের এত বড় একটা আতঙ্কের কারণ হলো কিভাবে? কারণ চাবিটা সাধারণ কোনো জায়গায় থাকেনি।
মানে? তারা যখন তাড়াহুড়ো করে দাফন শেষ করে গোরস্থানের গেট দিয়ে বাইরে আসে, রতন ভয় কাটানোর জন্য বিড়ি ধরাতে পকেটে হাত দেয়। আচ্ছা। আর তখনই সে আবিষ্কার করে ওই লাশের মুঠো থেকে পড়া চাবিটা তার নিজের প্যান্টের পকেটে চলে এসেছে। বাপ রে, এটা তো সাংঘাতিক। এতক্ষণ ভয়টা ছিল বাইরের একটা বিষয়, মানে একটা অন্ধকার গোরস্থান, একটা অদ্ভুত শব্দ, কিন্তু চাবিটা পকেটে চলে আসার মাধ্যমে সেই অতিপ্রাকৃত বিষয়টা সরাসরি তাদের ব্যক্তিগত সীমানায় প্রবেশ করল। ট্রোজান হর্সের মতোই কাজ করেছে। ভূত বা প্রেতাত্মা সরাসরি আক্রমণ না করে একটা বস্তু দিয়ে তাদের মানসিক ফায়ারওয়াল বা প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিল। একদম ঠিক। তারা যখন গোরস্থানের ভৌতিক পরিবেশ নিয়ে আতঙ্কিত ছিল, চাবিটা চুপি চুপি তাদের পকেটে একটা চরম শারীরিক এবং মানসিক দায়িত্বের বীজ বুনে দিল। একটা অদেখা দায়িত্ব। কিন্তু দেখুন, চরম ভয়ের মুহূর্তে মানুষ তো সাধারণত জিনিসটা ছুঁড়ে ফেলে দেয়। তারা চাবিটা ফেলে দিয়ে দৌড় দিল না কেন? করিম কেন সেটা নিয়ে নিজের বাড়িতে চলে গেল? আপনি যদি একটু গভীরে গিয়ে ভাবেন, করিম বা রতন অবচেতনভাবে বুঝতে পারছিল যে এই চাবিটা কেবল একটা ধাতব বস্তু নয়, তবে কি? এটি একটা অসম্পূর্ণ কাজের প্রতীক। ট্রমা বা মানসিক আঘাত কিভাবে কোনো বাহ্যিক বস্তুর সাথে যুক্ত হয়ে যায়, চাবিটা তার একটা বড় উদাহরণ। ও আচ্ছা, মানে তারা বুঝতে পারছিল যে এই চাবিটা রাস্তায় ফেলে দিলেও সেই অদৃশ্য মানসিক বোঝাটা তাদের পিছু ছাড়লে না। ঠিক, তাদের আগে সে নির্লিপ্ততা ততক্ষণে ভেঙে চুরমার হয়ে গেছে। ভয় তাদের শুধু আতঙ্কিতই করেনি, বরং ওই মৃতদেহের সাথে তাদের এক অদ্ভুত অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছে। আর এই যে পালানোর রাস্তা নেই, এখান থেকেই তো তাদের আসল রূপান্তরটা শুরু হয়, তাই না? হ্যাঁ, সেদিন রাতে রতন নিজের বাড়িতে না গিয়ে করিমের বাড়িতেই রয়ে যায়। চাবিটা একটা পুরনো খবরের কাগজের উপর টেবিলের মাঝখানে রাখা ছিল। আর তখনই আরেকটা ভৌতিক ঘটনা ঘটে। ওই যে ঘরের টিনের চালে হঠাৎ ভারী কিছু পড়ার শব্দ হয়। হ্যাঁ, আর তারপরেই দূর থেকে একটা ট্রেনের হুইসেলের শব্দ ভেসে আসে। অথচ রেল লাইন তাদের বাড়ি থেকে অন্তত ৩ মাইল দূরে। এখানে লেখক শব্দের মাধ্যমে দূরত্ব আর বাস্তবতার সীমানাটা একদম মুছে দিয়েছেন। ট্রেনের শব্দটা এত কাছে মনে হচ্ছিল যেন ঘরের পাশ দিয়েই যাচ্ছে। আর ঠিক তখনই চাবিটা একা একা একটু নড়ে ওঠে। হুম আর ঘরের কোণে কুয়াশার মতো ধোঁয়াটে একটা ছায়ামূর্তির আবির্ভাব হয়। যার ডান হাতটাও মুঠো করা ছিল। একদম। কিন্তু ছায়ামূর্তিটা কোনো আক্রমণ করে না, সে শুধু তার বদ্ধ মুষ্টিটা ধীরে ধীরে খোলে, ইশারায় টেবিলের চাবিটার দিকে আঙুল তোলে, আর দূরের কোনো একটা রাস্তার দিকে ইশারা করে মিলিয়ে যায়। দাঁড়ান দাঁড়ান, এখানে একটু থামাবো আপনাকে। হ্যাঁ, বলুন। সোর্স ম্যাটেরিয়ালের এই অংশটা নিয়ে আমার একটা বড় দ্বিমত আছে। আচ্ছা, কি রকম? আপনি হয়তো বলবেন যে এই ছায়ামূর্তি তাদের পথ দেখাচ্ছে এবং এখান থেকেই মৃত ব্যক্তির প্রতি তাদের মনে সহানুভূতি জন্ম নেয়। সেটাই তো মনে হয়। কিন্তু লজিক্যালি চিন্তা করুন, যদি মাঝরাতে আমার ঘরের কোণে কোনো ছায়ামূর্তি এসে কোনো চাবির দিকে ইশারা করে, তবে আমার মোটিভেশন কোনোভাবেই সহানুভূতি হবে না। তাহলে কি হবে? আমার মোটিভেশন হবে নিখাত আতঙ্ক। আমি ভাবব এই ভূতের কথা না শুনলে সে আমাকে মেরে ফেলবে। হা হা হা, বুঝতে পেরেছি। এটা তো সহানুভূতি নয়, এটা তো এক ধরনের সুপারন্যাচুরাল ব্ল্যাকমেইল। তারা তো স্রেফ নিজেদের প্রাণ বাঁচানোর জন্যই পরদিন সকালে রহস্য সমাধানে নেমেছিল, তাই না? হুম আপনার যুক্তিটা খুবই বাস্তবসম্মত। প্রথম ধাক্কায় এটা ব্ল্যাকমেল বা প্রাণ বাঁচানোর তাগিদ মনে হওয়ায় স্বাভাবিক। ঠিক। কিন্তু মানুষের মনস্তত্ত্ব একটু ভিন্নভাবে কাজ করে। ভয় মানুষের চিন্তাকে সংকুচিত করে দেয়, ঠিকই, কিন্তু যখন সেই ভয়ের উৎস কোনো আক্রমণ না করে সাহায্য চায়, আচ্ছা। তখন আমাদের মস্তিষ্কের রেসপন্স পাল্টে যায়। ছায়ামূর্তিটা তাদের ক্ষতি করেনি, এটি তাদের এমন একটা দুর্বলতা দেখাচ্ছে যা মৃত ব্যক্তি নিজে আর সমাধান করতে পারছে না। ও, বুঝতে পারছি। মানে আপনি বলতে চাইছেন, যখন ভয়ের উৎস নিজেই অসহায়ত্ব প্রকাশ করে, তখন আমাদের সার্ভাইভাল ইনস্টিংক্ট বা টিকে থাকার লড়াইটা রেস্কিউ মোড বা কাউকে বাঁচানোর তাগিদে বদলে যায়। নিখুঁতভাবে বলেছেন। করিম আর রতন যখন দেখল যে এই অতিপ্রাকৃত সত্তাটি তাদের আঘাত করার বদলে একটা চাবি আর রাস্তা দেখাচ্ছে, হ্যাঁ। তখন তাদের অবচেতন মন বুঝতে পারল যে তারা কোনো প্রেতাত্মার ভুক্তভোগী নয়, তারা আসলে একটা অসমাপ্ত কাজের বাহক। দারুণ একটা পয়েন্ট। আর পরের দিন সকালে চায়ের দোকানে বসে যখন জব্বার আলী চাবির মাথায় জংধরা অংশে খোদাই করা লেখাটা আবিষ্কার করেন, লেখাটা ছিল লকার নং ৪, পুরনো রেলওয়ে স্টেশন, তাই তো?
একদম। তখন তাদের এই নতুন উদ্দেশ্যের একটা ভৌগোলিক গন্তব্য তৈরি হয়। আর এই গন্তব্যই তাদের পুরনো রেলওয়ে স্টেশনেই নিয়ে যায়। স্টেশন মাস্টারের সাথে কথা বলে তারা লকার রুমের দিকে যায়। উম, বুক কাঁপা অবস্থায় রতন যখন ৪ নম্বর লকারটা খোলে, আমার মনে হয় এই দৃশ্যটাই এই গল্পের একটা টার্নিং পয়েন্ট। তালা খোলার পর লকারের ভেতরে তারা একটা পুরনো কাপড়ের ব্যাগ পায়। আর ব্যাগের ভেতরে ছিল নগদ ৪০,০০০ টাকা। বাপরে! আর টাকার বান্ডিলের নিচে রাখা ছিল একটা ভাঁজ করা কাগজ, মানে একটা চিঠি। দেখুন, সোর্স মেটেরিয়ালের সবচেয়ে শক্তিশালী জায়গা হলো এই চিঠিটা। এই একটা চিঠি পুরো ন্যারেটিভটাকে সম্পূর্ণ উল্টে দেয়। আমি এই চিঠির অংশটা পড়ে আক্ষরিক অর্থে চমকে গেছি। হ্যাঁ, করিম যখন বানান করে চিঠিটা পড়ে তখন জানা যায় ওই মৃত যুবকের নাম শফিক। তার বাড়ি রসুলপুর গ্রামে। হ্যাঁ, আর চিঠিটা সে তার মায়ের উদ্দেশ্যে লিখেছিল। শফিক শহরে এসে অনেক কষ্টে মায়ের হার্টের অপারেশনের জন্য এই ৪০,০০০ টাকা জোগাড় করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ছিনতাইকারী তার পিছু নেয়। টাকাটা বাঁচানোর জন্য মরিয়া হয়ে সে সেটা স্টেশনের লকারে লুকিয়ে রাখতে বাধ্য হয়। এখানে মেডিকেল সায়েন্সের একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা টানা যেতে পারে। কী রকম? চরম মানসিক বা শারীরিক চাপের মুহূর্তে মৃত্যু হলে মানুষের পেশিগুলো হঠাৎ শক্ত হয়ে যায়। একে ক্যাডাভেরিক স্প্যাজম বলে। ও আচ্ছা, ক্যাডাভেরিক স্প্যাজম। হ্যাঁ, কিন্তু সোর্স ম্যাটেরিয়ালের ইমোশনাল কোর আমাদের অন্য কথা বলছে। শফিক হয়তো গভীরভাবে বুঝতে পেরেছিল যে ওই ছিনতাইকারীদের হাত থেকে তার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। সে হয়তো তার আসন্ন মৃত্যু টের পেয়েছিল। হ্যাঁ, তাই সে লকারের চাবিটা নিজের ডান হাতের মুঠোয় পাথরের মতো শক্ত করে ধরে রেখেছিল। মানে বিজ্ঞান হয়তো বলবে এটা পেশির টান, কিন্তু আসলে এটা ছিল মাতৃস্নেহের কাছে মৃত্যুর হার না মানা। একদম, নিজের জীবন চলে যাক, কিন্তু মায়ের চিকিৎসার চাবিটা যেন কেউ নিতে না পারে। এটা যেন একটা রিভার্স হাইস্ট। মানে সাধারণত মানুষ লকার খোলে চুরি করার জন্য বা গুপ্তধন খোঁজার জন্য। হ্যাঁ, তাই তো হয়। কিন্তু এখানে করিম আর রতন সোনাদানার বদলে এমন একটা জিনিস আবিষ্কার করল যা তাদের নিজেদের হারিয়ে যাওয়া মানবিকতাকে ফিরিয়ে দিল। ঠিক বলেছেন। সামান্য অক্ষরজ্ঞান সম্পন্ন করিম চিঠিটা পড়া শেষ করে কান্নায় ভেঙে পড়ে। রতনও ডুকরে কেঁদে ওঠে। হুম, এই যে কান্নাটা, এটা তো শুধু একটা আবেগের বহিঃপ্রকাশ নয়, এর পেছনে তো একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে, তাই না? অবশ্যই আছে। এই কান্নাটা মূলত তাদের নিজেদের গিল্ট বা অপরাধবোধের বহিঃপ্রকাশ। অপরাধবোধ। হ্যাঁ, তারা গত ৩ দিন ধরে একটা মানুষের লাশকে জঞ্জাল ভেবেছে। তারা নির্লিপ্ত ছিল, অথচ সেই লাশটা ছিল একজন চরম দায়িত্বশীল সন্তানের। ওহ, বুঝতে পেরেছি। তারা বুঝতে পারে লাশটি কোনো বেওয়ারিশ বস্তু নয়, সে শফিক। এই চরম সত্যটা জানার পর তাদের ভেতরের সব ভয় ধুয়ে মুছে যায় এবং তার জায়গা নেয় অপরিসীম অনুশোচনা। তাদের মনে হয় যদি তারা একটু সম্মান দিয়ে লাশটাকে দাফন করত। আর এই অপরাধ বোধ থেকেই তারা সিদ্ধান্ত নেয় যে শফিকের এই শেষ কাজটা তারা যে কোনো মূল্যে সম্পন্ন করবে। আর এই সিদ্ধান্তই তাদের এক চূড়ান্ত রূপান্তরের দিকে নিয়ে যায়। সেদিন বিকেলেই তারা ছুটে যায় রসুলপুর গ্রামে, শফিকের মায়ের কাছে। ভাঙাচড়া টিনের চালের নিচে বিছানায় শুয়ে থাকা অসুস্থ মায়ের হাতে যখন সেই লাল সুতোয় বাঁধা চাবি আর টাকার ব্যাগটি দেওয়া হলো। লেখক এখানে খুব দারুণ একটা ডিটেলস ব্যবহার করেছেন। মা ওই লাল সুতোটা দেখেই চিনে ফেলেন। কারণ সুতোটা মা নিজেই চাবির সাথে বেঁধে দিয়েছিলেন, যাতে তার ছেলের চাবিটা না হারায়। এই সুতোটা এখানে একটা অসাধারণ রূপক হিসেবে কাজ করেছে। এটা যেন সেই মাতৃস্নেহের অদৃশ্য সুতো যা মৃত্যুর পরও শফিককে পৃথিবীর সাথে তার মায়ের সাথে বেঁধে রেখেছিল। শফিক মারা যাবার সময় মায়ের সেই স্পর্শটাই হয়তো মুঠোয় আঁকড়ে ধরেছিল। করিম যখন মাকে জানায় যে শফিক অনেক দূরে চলে গেছে কিন্তু যাওয়ার আগেও মায়ের কথা ভোলেনি, তখন মায়ের যে কান্না! সেটা কোনো সাধারণ আর্তনাদ থাকে না, সেটা করিম আর রতনের ভেতরের সব কাঠিন্যকে গলিয়ে দেয়। একদম। এই আমানতটুকু মায়ের কাছে পৌঁছে দেওয়ার পর তারা যখন আবার গোরস্থানে ফিরে আসে, তখন সোর্স মেটেরিয়ালে একটা অদ্ভুত বর্ণনা আছে। গোরস্থানের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। হ্যাঁ, আগের রাতে যে জায়গাটাকে অভিশপ্ত আর গা ছমছমে মনে হচ্ছিল, আজ সেখানে কোনো কুয়াশা নেই, আকাশ একদম পরিষ্কার। কবরের মাটিও আর পাথরের মতো শক্ত মনে হচ্ছে না। চারপাশটা কেমন যেন অদ্ভুত শান্ত। আমার প্রশ্ন হলো, গোরস্থানের পরিবেশ কি আসলেই বদলে গিয়েছিল, নাকি করিম আর রতনের দেখার চোখটা বদলে গিয়েছিল? আপনি একেবারে মোক্ষম জায়গায় আঘাত করেছেন। তাই নাকি? হ্যাঁ,
বাইরের পরিবেশ হয়তো একটু পাল্টেছে, কিন্তু আসল পরিবর্তনটা হয়েছে তাদের মস্তিষ্কের ভেতরে। আচ্ছা। সাইকোলজিতে একে বলা হয় প্রজেকশন। আমাদের ভেতরের মানসিক অবস্থা যেমন থাকে, আমরা বাইরের পৃথিবীটাকেও সেভাবেই দেখি। মানে যখন তাদের ভেতরে অপরাধবোধ আর নির্লিপ্ততা ছিল, তখন গোরস্থানটাকে তাদের কাছে একটা হুমকি স্বরূপ মনে হয়েছে? ঠিক কিন্তু মায়ের কাছে টাকাটা পৌঁছে দেওয়ার পর তাদের ভেতরের সেই অপরাধবোধ কেটে যায়। তাদের মন শান্ত হয়ে যায়, আর সেই মানসিক শান্তির প্রতিফলনই তারা বাইরের গোলস্থানের পরিবেশে দেখতে পায়। রতনের একটা প্রতিজ্ঞার কথা দিয়ে গল্পটা শেষ হয়। সে মনে মনে ওয়াদা করে যে জীবনে আর কখনো কোনো লাশকে অবহেলা করবে না। হুম। একটা মাত্র রাতের একটা ভৌতিক বা মনস্তাত্ত্বিক ট্রমা কিভাবে একজন মানুষের গোটা জীবনের দৃষ্টিভঙ্গি, তার কাজের প্রতি অ্যাপ্রোচ পুরোপুরি বদলে দিতে পারে, এই সোর্স মেটেরিয়ালটা তার একটা দারুণ প্রমাণ। একদম। মৃত্যুর পরও মানুষের ভালোবাসা এবং দায়িত্ব যে শেষ হয়ে যায় না, শফিকের এই ঘটনাটি করিম এবং রতনকে সেই চরম সত্যটি শিখিয়েছে। সত্যি। করিম যখন আকাশের দিকে তাকিয়ে অনুভব করে যে দূরের তারাগুলোর মাঝে শফিক যেন তার মায়ের জন্য হাসছে, তখন বোঝা যায় তারা নিজেদের অবচেতন ভয়কে জয় করে গভীর মানবতায় পৌঁছাতে পেরেছে। কি অসাধারণ একটা জার্নি! একটা কনকনে শীতের রাতের ভীতিকর অভিজ্ঞতা দুজন সাধারণ মানুষকে এক গভীর মানবিকতা শিক্ষা দিল। যেখানে আতঙ্কের জায়গাটা সম্পূর্ণভাবে দখল করে নিল মমতা ও দায়িত্ববোধ। আজকের এই ডিপ ডাইভ থেকে আমরা খুব পরিষ্কার একটা বিষয় শিখতে পারি। হুম। কি সেটা? অনেক সময় যা দেখে আমরা ভয় পাই বা যেখান থেকে আমরা মুখ ফিরিয়ে নিই, তার পেছনে লুকিয়ে থাকতে পারে গভীর কোনো কষ্ট বা না বলা গল্প। আমাদের শুধু একটু থামতে হবে, একটু গভীরে গিয়ে দেখার চেষ্টা করতে হবে। হুম। করিমার রতনের মতো হয়তো প্রথমটায় ভয় লাগবে, কিন্তু সেই ভয়ের ওপারে হয়তো এমন কোনো সত্য লুকিয়ে আছে যা আমাদের নিজেদের জীবনকেও বদলে দিতে পারে। দারুণ বলেছেন। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে একটা চিন্তার বিষয় আমি সবার জন্য রেখে যেতে চাই। অবশ্যই। অচেনা এক মৃত যুবকের অসমাপ্ত ভালোবাসা যদি রতন আর করিমের মতো সাধারণ দুজন মানুষের হৃদয়কে এতটা বদলে দিতে পারে, তবে আমাদের নিজেদের জীবনে এমন কোনো অসমাপ্ত দায়িত্ব বা অবহেলিত সম্পর্ক পড়ে নেই তো? খুব ভাবার মতো একটা প্রশ্ন। হয়তো এমন কোনো বন্ধ দরজা আমাদের আশেপাশেই আছে, যার চাবিটা আমাদের নিজেদের পকেটেই অপেক্ষা করছে, আর আমরা শুধু সেটা হাতড়ে দেখার সাহস পাচ্ছি না। ভাববেন বিষয়টা। আজকে ডিপ ডাইভ এখানেই শেষ করছি।